কথা শেষ করে আমির আর চোখে পদ্মজার দিকে তাকালো। পদ্মজা ফোপাচ্ছে। হেমলতা অনেকক্ষণ চেষ্টা করে পদ্মজাকে নিয়ন্ত্রণে আনেন। বাড়িতে মঞ্জুরা, হানি সহ হানির শ্বশুর বাড়ির অনেকেই ছিল। তারা আগামীকাল ঢাকা ফিরবে। জামাই স্বাগতমের বিশাল আয়োজন করা হয়েছে। পূর্ণা পদ্মজা লাবণ্যকে টেনে নিয়ে যায় ঘরে। হানির স্বামী আমিরকে নিয়ে গল্পের আসর জমান। আমির আসার সময় গরুর গাড়ি ভরে বাজার করে নিয়ে এসেছে। হেমলতা এসব গুছাচ্ছেন। তিনি বারবার করে মজিদ মাতব্বরকে বলে দিয়েছিলেন ফের যাত্রায় বাজার না পাঠাতে, তবুও পাঠিয়েছেন। ফেলে তো দেওয়া যায় না। রাতের খাবার শেষ হয়েছে অনেকক্ষণ। পূর্ণাকে আমির ছোট আপা ডাকে। শালির চোখে একদমই দেখছে না, তেমন রসিকতাও করছে না। আমিরের ব্যবহারে পূর্ণা ধীরে ধীরে আমিরকে বোন জামাই হিসেবে পছন্দ করছে। না হোক নায়কের মতো সুন্দর, মন তো ভালো। হানির বড় ছেলে লাবণ্য, আমির আর পূর্ণা লুডো খেলছে। পদ্মজা কিছুক্ষণ খেলে উঠে চলে এসেছে। হেমলতা মোর্শেদ বারান্দার বেঞ্চিতে বসেছিলেন। পদ্মজা দরজার পাশে এসে দাঁড়ালো। মোর্শেদ দেখতে পেয়ে ডাকলেন, কিরে মা, আয়। পদ্মজা দুজনের মাঝখানে বসিয়ে দিলেন। তারপর প্রশ্ন করলেন, হোর বাড়ির মানুষেরা ভালো তো? পদ্মজা নতজানু হয়ে জবাব দিল, সবাই ভালো। একটু আধটু সমস্যা থাকবেই, মানিয়ে নিস, জয় করে নিস, সবকিছু অর্জন করে নিতে হয়, বললেন হেমলতা। পদ্মজা হেমলতার দিকে তাকিয়ে মৃদু করে হাসলো। হেমলতা আবার বলল, তোর শাশুড়ি একটু কঠিন তাই না? চিন্তা করিস না, যা বলে করবি, পছন্দ অপছন্দ জানবি, সেই মতো কাজ করবি, দেখবি ঠিক মাথায় তুলে রেখেছে। আচ্ছা আম্মা, বলল পদ্মজা। সব শাশুড়ি ভালো হয় না লতা। আমার শাশুড়ির আজীবন তেল দিলাম, কোনো পরিবর্তন হয়েছে? হয়নি, বললেন হানি। তিনি ঘর থেকে সব শুনেছিলেন, কথা না বলে পারলেন না। হেমলতা এক হাতে পদ্মজাকে জড়িয়ে ধরেন। তারপর হানির উদ্দেশ্যে বলেন, আমার পদ্মর কপাল এত খারাপ নিশ্চয় হবে না। পদ্মর অবস্থা আমার মতো হয়েছে। যদি শুনি পদ্মকে তুলে নিয়ে যাব আমার কাছে, তুই মিলিয়ে নিস। আহ থামো তো আপা, আমির লাবণ্য শুনবে, কি ভাববে? হানি আর কিছু বললেন না। চারজন মানুষ নিশ্চুপ বসে রইলেন অনেকক্ষণ। এক সময় হেমলতা রান্নাঘরের দিকে যান। রান্নাঘর গোছানো হয়নি। মোর্শেদ নিজের ঘরের দিকে পা বাড়ান। সারাদিন অনেক ধকল গেছে, ক্লান্তিতে শরীর ভেঙে আসছে। হানি পদ্মজার পাশে বসলেন, বললেন, শোন মা, শাশুড়িরে বেশি তেল দিতে গিয়ে নিজের জীবন নষ্ট করবি না। তোর মায়ের অনেক জ্ঞান অভিজ্ঞতা মানি, কিন্তু লতার শাশুড়ি নিয়ে সংসার করতে হয়নি, তাই সে জানে না। আমি জানি শাশুড়িরা কেমন কালসাপ হয়। এরা সেবা নিবে দিন রাত, বেলা শেষে ভুলে যাবে। নিজের কথা আগে ভাববি, শাশুড়ি ভুল বললে জবাব দিবি, সাথে সাথে নিজের জায়গাটা বুঝে নিবি। পড়াশোনা থামাবি না, পড়বি আর আরামে থাকবি। আমরা বান্দি পাঠাইনি, সাক্ষাৎ পরি পাঠাইছি। শুনছি আমিরের টাকা পয়সা জমি জমা অনেক আছে, তাহলে তোর আর চিন্তা কিসের? জামাই হাতে রাখবি, তাহলে পুরো সংসার তোর। আমার কপালে এসব ঠেকেনি। আমি বিয়ের পর থেকে শ্বশুরবাড়ির মানুষের মন রাখতে রাখতে কখন বুড়ি হয়ে গেছি বুঝিনি। বুঝছিস তো? পদ্মজা মাথা নাড়িয়ে সম্মতি জানালো। প্রসঙ্গ পাল্টাতে বলল, মেজো আপা আসে নাই কেন? বিয়ে কবে আপার? ওর তো পরীক্ষা সামনে, পড়াশোনা শেষ করুক, এরপর বিয়ে দেব। বিয়ে না ঠিক হওয়ার কথা ছিল? হয়নি? কবে? বললেন হানি। পদ্মজা হানির প্রশ্নে খুব বেশি অবাক হলো। কৌতূহলী হয়ে জানতে চাইল, আম্মা না কয়দিন আগে তোমাদের বাড়িতে গেল বড় আপার বিয়ে ঠিক করতে? হানি হা হয়ে তাকিয়ে রইলেন পদ্মজার দিকে। তিনি কিছুই বুঝছেন না। তার মেয়ের বিয়ে আবার কবে ঠিক হওয়ার কথা ছিল? পদ্মজা বিয়ে করে কি আবল তাবল বকতেছে? তিনি বললেন, কি বলিস? হানির সহজ সরল মুখখানার দিকে পদ্মজা এক দৃষ্টিতে চেয়ে রইল। সে ভাবছে, আম্মা রাজধানীতে তাহলে কেন গিয়েছিল? মিথ্যে কেন বলেছে? সেদিন রাজধানীতে গিয়েছিল বলেই এত বড় অঘটন ঘটেছিল? না, অঘটন ভাগ্যেই লেখা ছিল, কিন্তু মিথ্যে কেন বলল আম্মা? মাদানী নদীর বুকে কুন্দ ফুলের মতো জোনাকি ফুটে রয়েছে। পদ্মজা তা এক মনে চেয়ে দেখছে। রাত অনেকটা, আমির ঘুমাচ্ছে। 3 দিনে আমিরের সাথে পূর্ণা প্রেমার খুব ভাব হয়েছে। সারাক্ষণ আড্ডা, লুডু খেলা। পদ্মজা যত দেখছে তত আমিরের প্রেমে পড়ছে। আমিরের ঘুমন্ত মুখের দিকে চেয়ে থাকতে থাকতে পদ্মজার মনে পড়ল, আগামীকাল ফিরে যেতে হবে শ্বশুরবাড়ি। মা বাবা ভাই বোন সবাইকে ছেড়ে আবার চলে যেতে হবে। ভাবতেই মন খারাপ হয়ে আসে। মন ভালো করতে চলে আসে নদীর ঘাটে। জোনাকিদের কুরুক্ষেত্র দেখতে দেখতে কেটে যায় অনেকক্ষণ। আধার ভেদ করে একটা আলোর ছায়া লাগে চারপাশে। এই সময় কে এলো? পদ্মজা ঘাড় ঘুরে তাকালো। মাকে দেখে একগাল হাসলো। হেমলতা হারিকেন হাতে নিয়ে এগিয়ে আসেন। কিঞ্চিত রাগ নিয়ে বললেন, এত রাতে একা ঘাটে এসেছিস কেন? মার খাসনি অনেকদিন, বিয়ে হয়েছে বলে আমি মারবো না নাকি?
হেমলতার ধমকে পদ্মজা মেরুদণ্ড সোজা করে থমথম হয়ে দাঁড়ালো। মা শেষ কবে মেরেছে পদ্মজা মনে করতে পারছে না। তিনি যেভাবে বললেন মনে হলো না জানি কত মেরেছে। তাই সেও ভয় পাওয়ার ভান ধরলো। যাচ্ছি ঘরে। কি জন্য এসেছিলি? ঘুম আসছে না। হেমলতার কণ্ঠটা নরম শোনালো। কাল চলে যেতে হবে, তাই মন খারাপ হচ্ছিল। হেমলতা হারিকেন মাটিতে রাখেন, তারপর দু হাতে পদ্মজাকে বুকে টেনে নেন। পদ্মজার কান্নার বাঁধন ছেঁড়া হলো। মায়ের বুকে মুখ চেপে পিঠটা বারংবার ফুলে ফুলে উঠতে লাগলো। কিছুক্ষণ এভাবেই পার হলো। এত সহজে কাঁদিস কেন? মা বাবার কাছে সারা জীবন মেয়েরা থাকে না মা, তুমি সাথে চলো। পাগল মেয়ে বলে কি? কান্না থেমেছে? পদ্মজার দু হাতের উল্টো পাশ দিয়ে চোখের জল মুছে। আমির তো ঘুমে, তুইও ঘুমিয়ে পড় গিয়ে। পদ্মজা মাথা নাড়ালো। দুই কদম এগিয়ে আবার চটজলদি পিছিয়ে আসে। মাকে জিজ্ঞাসা করে, তুমি ঘুমাবে না আম্মা? ঘুমাবো, চল আম্মা। হেমলতা হারিকেন হাতে নিয়ে পদ্মজার চোখের দিকে তাকালেন। পদ্মজা বলল, তোমার জীবনের সবটা আমাকে বলেছো, কিছু আড়ালে থাকলে সেটাও বলো আম্মা। কেন মনে হলো আর কিছু আছে? হেমলতার কণ্ঠটা অন্যরকম শোনালো। মনে হয়নি, এমনি বলে রাখলাম। পদ্মজা নতজানু হয়ে নিজের নখ খুঁড়ছে। হেমলতা স্থির দাঁড়িয়ে রইলেন। কেটে যায় অনেকটা সময়। তিনি ঢোক গিলে গলা ভেজান, তারপর বললেন, তাই হবে। পদ্মজা খুশিতে তাকালো। নিশ্চয়ই এখন সব বলবে আম্মা। হানি খালামণির বাড়ির কথা বলে সেদিন কোথায় গিয়েছিল? এখনই জানা যাবে। হেমলতা আশায় পানি ঢেলে দিলেন। এখন ঘুমাতে যা, অনেক রাত হয়েছে। পদ্মজার চোখে মুখে উজ্জ্বলতা নিভে গেল। মা কাঙ্ক্ষিত প্রসঙ্গটি কেন এড়িয়ে যাচ্ছেন? পদ্মজা সরাসরি জিজ্ঞাসা করার অনেক চেষ্টা করেছে, কিন্তু পারছে না। জড়তা ঘিরে রেখেছে তাকে। মা সবসময় নিজ থেকে সব বলেন, নিশ্চয়ই কোনো কারণে এই বিষয়ে চুপ আছেন। পদ্মজা মনে নিজেকে সান্ত্বনা দিল, একদিন আম্মা বলবে অবশ্যই। কালো মেঘে ঢাকা আকাশ, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। লাহারি ঘরের বারান্দায় হাত পা ছড়িয়ে বসে আছেন হেমলতা। সন্ধ্যার আজান পড়বে। চারপাশে এক মায়াবী ঘন ছায়া, মন বিষাদময়। পদ্মজা দুপুরে মোড়ল বাড়ি ছেড়েছে। বিদায় মুহূর্তটা একটু স্বস্তির ছিল না। মেয়েটা এত কাঁদতে পারে? তবে হেমলতার চোখ শুকনো ছিল। মায়ের চোখ শুকনো দেখে কি পদ্মজা কষ্ট পেয়েছিল? কে জানে। হেমলতা বারান্দা ছেড়ে উঠতে গিয়ে আবিষ্কার করলেন শক্তির অবস্থান শূন্যে। তিনি আবার বসে পড়েন, হেসে ফেললেন। পদ্মজা ছাড়া এত দুর্বল তিনি, এটা ভাবতে অবশ্য ভালো লাগে। হেমলতা আকাশের দিকে তাকান, চোখ দুটি জ্বলছে। জল ভরা চোখ নিয়ে আবার হাসলেন। কি যন্ত্রণাময় সেই হাসি। মাটিতে হাতের ভর ফেলে উঠে দাঁড়ান তিনি। এলোমেলো পায়ে লাহারি ঘর ছাড়েন, উঠোনে এসে থমকে দাঁড়ান। বাড়ির গেট খোলা ছিল। পাতলা অন্ধকার ভেদ করে একটি নারী অবয়ব এগিয়ে আসছে বাড়ির দিকে। হেমলতা নারীর ছায়াটি স্পষ্ট মুখ দেখার জন্য অধীর আগ্রহে তাকিয়ে থাকেন। গেটের কাছাকাছি আসতেই হেমলতা আন্দাজ করতে পারেন কে এই নারী। তিনি মৃদু হেসে এগিয়ে যান। অনেক দেরি করলেন আসতে। বাসন্তী উঠোনে পা রেখে বললেন, আপনি আমাকে চিনেন? হেমলতা জবাব না দিয়ে বাসন্তীর ব্যাগ নিতে হাত বাড়ালেন। বাসন্তী ব্যাগ আড়াল করে ফেললেন। তিনি খুব অবাক হচ্ছেন। মনে যত সাহস নিয়ে এসেছিলেন সব ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। হেমলতা বললেন, আপনি এই বাড়িতে নির্দ্বিধায় থাকতে পারেন। আমি বা আমার সন্তানদের পক্ষ থেকে আপত্তি নেই। আপনি আমাকে চিনলেন কিভাবে? সে যেভাবেই চিনি, জেনে কি লাভ আছে? আপনি প্রথম দিনই একা আসতে পারতেন, লোকজন না নিয়ে। বাসন্তীর এবার ভয় করছে, শরীর দিয়ে ঘাম ছুটছে। একটা মানুষ সতীন দেখে এত স্বাভাবিক কি করে হতে পারে? হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি জান্নাত রহমান। আপনারা শুনছেন আমার কণ্ঠে আমি পদ্মজা গল্পের 38তম পর্ব, যেটা লেখিকা হচ্ছে হিলবা বেহরোজ। আমার কণ্ঠে গল্পটা যদি শুনতে ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন, যাতে করে নেক্সট স্টোরিগুলো আপনাদের কাছে সবার আগে পৌঁছায়। আর হ্যাঁ, আমি খুবই দুঃখিত আজকে দুপুরের দিকে পর্ব না দিতে পেরে, কারণ আমার একটু মাইগ্রেনের প্রবলেম আসছে, মাথা ব্যথার। একটু বেশি গরম পড়লে অনেক মাথা ব্যথা হয়। সো এটার জন্য অনেক দুঃখিত, এত ওয়েট করানোর জন্য। এখন আলহামদুলিল্লাহ একটু ভালো আছি, এর জন্য পর্বটা দিতে পারছি। তিনি তো ভেবেছিলেন যুদ্ধ করে স্বামীর বাড়িতে বাঁচতে হবে। বাসন্তীর ধবধবে সাদা চামড়া লাল বর্ণ ধারণ করে। হেমলতার কথা দৃষ্টি এত ধারালো মনে হচ্ছে তার। হেমলতা বাসন্তীকে চুপ দেখে বললেন, আপনি বিব্রত হবেন না, এটা আপনারও সংসার, আসুন। হেমলতা আগে আগে এগিয়ে যান। বারান্দা অবধি এসে পিছন ফিরে দেখেন বাসন্তী ঠায় দাঁড়িয়ে আছে। হেমলতা কথা বলার জন্য প্রস্তুত হন। তখনই একটা পুরুষালী হুঙ্কার ভেসে এলো, তুমি এইখানে আইসো কেন? মোর্শেদের কণ্ঠ শুনে বাসন্তী কেঁপে উঠলেন। মোর্শেদকে এড়িয়ে একজন বনিদি লোকের প্রতি ক্ষণিকের জন্য আকৃষ্ট হয়ে পড়েছিলেন তিনি। এরপর থেকে মোর্শেদ এবং তার সম্পর্কে ফাটল ধরে। মোর্শেদ ত্যাগ করে তাকে,
কিন্তু তিনি একসময় বুঝতে পারেন কোনটা ভুল কোনটা সঠিক। সংসারের প্রতি টান অনুভব করে, ফিরে আসতে চান। মোর্শেদ জায়গা দিলেন না। ততদিনে মোর্শেদ দ্বিতীয় স্ত্রীর প্রতি ভালোবাসা উপলব্ধি করে ফেলেন। মোহ ছেড়ে ফিরে আসেন হেমলতার কাছে, নিজের সন্তানদের কাছে। বাইর হইয়া যাও কইতাছি, বাইর হও আমার বাড়ির থেক্কা। মোর্শেদ বাসন্তীকে ধাক্কা দিয়ে বেরিয়ে যেতে বলেন। বাসন্তী হুমড়ি খেয়ে পড়তে গিয়েও নিজেকে সামলে নেন। চোখ গরম করে মোর্শেদের দিকে তাকান, বললেন, এইটা আমারও সংসার, আমি যাব না। বাসন্তী, ভালাই ভালাই কইতাছি, যাও এখান থেক্কা, নইলে তোমার লাশ ফালাইয়া দিয়াম আমি। বাসন্তী কিছু কঠিন কথা শোনাতে গিয়েও শোনালেন না। হেমলতা উঠোনে নেমে আসেন। যখন বিয়ে করেছ তখন হুঁশ ছিল না, এখন সংসার দিতে আপত্তি? তুমি জানো না লতা, এই মহিলা কত বড় খারাপ। এই মহিলা লোভী, লোভখোরের বাচ্চা, মাদারির বাচ্চা। কি সব বলছো? মুখ সামলাও। মোর্শেদের কপালে রক দপদপ করছে, নিঃশ্বাস ঘন হয়ে এসেছে। বাসন্তীকে পিটাতে হাত নিষ্পিস করছে। তবুও হেমলতার কথায় তিনি থামেন, কিন্তু তীক্ষ্ণ চোখে তাকিয়ে রইলেন বাসন্তীর দিকে। হেমলতা বললেন, আপনি ঘরে যান, এই ঘর আপনারও। ওনার কথা মনে নিবেন না। আমার ঘরে এই মহিলা ঢুকলে খারাপই হয়ে যাইব। হেমলতা মোর্শেদের চোখের দিকে তাকান, ইশারায় কিছু একটা বলেন। এরপর বাসন্তীকে বললেন, আপনি যান, সদর ঘরের ভেতরের দরজার বাম দিকে যে ঘরটা সেখানেই যান, দেখিয়ে দিতে হবে। বাসন্তী কিছু না বলে গটগট আওয়াজ তুলে বারান্দা পেরিয়ে সদর ঘরে ঢুকেন। হাত পা কাঁপছে তার। হেমলতা ব্যবহার স্বাভাবিক হলেও অস্বাভাবিক ঠেকেছে। সেদিন বৃষ্টিতে ভিজে ফেরার জন্য জ্বরে বিছানায় পড়েন। গত কয়েকদিন জ্বর এতই নেতিয়ে গিয়েছিলেন যে ওঠার শক্তিও ছিল না। শরীরটা একটু চাঙা হতেই আবার আসেন। এত সহজে সব পেয়ে যাবেন জানলে জ্বর নিয়েই চলে আসতেন। মোর্শেদ অসহায় চোখে তাকালেন হেমলতার দিকে, বললেন, কেন এমনটা করলা? আমি এর সাথে থাকতে পারবাম না। ঠান্ডা হও তুমি, তুমি কিছুই জানো না। যেদিন আমরা ঢাকা থেকে ফিরি সেদিন উনি এসেছিলেন, লোকজন নিয়ে এসেছিলেন। এরপরই আমার মেয়েদের জীবনে অন্ধকার নেমে এসে পরিস্থিতি হাতের নাগালে চলে যাওয়াতে উনি সেদিন ফিরে গিয়েছিলেন। বিয়ের দিন বেয়াই সব বললেন। বেয়াইয়ের কাছে কামরুল মিয়া অভিযোগ করেন। বেয়াই কামরুল ভাইকে বললেন ব্যাপারটা এখন ছড়াছড়ি না করতে, এতে ওনার সম্মান নষ্ট হবে। যে বাড়িতে ছেলের বিয়ে দিচ্ছেন সেই বাড়ির কর্তার প্রথম বউ আছে, বউ আবার একজন পরনারীর মেয়ে, অধিকার নিতে লোকজন নিয়ে বৈঠক বসাবে। এসব সত্যি অসম্মানজনক। তিনি আমাকে অনুরোধ করেছেন ব্যাপারটা যেন নিজেদের মধ্যে মিটিয়ে নিই। আর বাসন্তী আপার তো দোষ নেই। সবচেয়ে বড় কথা, আমার সংসারের হাল ধরার জন্য একজন দরকার, খুব দরকার। হেমলতার শেষ কথাগুলো করুণ শোনালো। মোর্শেদ বিস্ময়ে নিয়ে তাকিয়ে আছেন। বাসন্তী এত কিছু করেছে ভাবতে পারছেন না। মোর্শেদ কণ্ঠ খাদে নামিয়ে বললেন, তারে আমি মানতে পারতাছি না। বুঝায়া শুনায়া বাইর কইরা দাও। তুমি আমার কথাগুলো শোনো, থাকতে দাও ওনাকে, ক্ষমা করে দাও। আমি জানি না সে কি করেছে, যাই করুক, ক্ষমা করে দাও। মোর্শেদের মাথায় খুন চেপেছে। তিনি কি করবেন কি বলবেন ভেবে পাচ্ছেন না। ক্রোধে আক্রোশে ফুলতে ফুলতে বাড়ির পিছনে চলে যান। নৌকা নিয়ে বের হয়েন। রাতে বোধহয় ফিরবেন না আজ। আজান পড়েছে, বৃষ্টির বেগ বেড়েছে। হেমলতা ব্যস্ত পায়ে হেঁটে আসেন বারান্দায়। গোপনে দীর্ঘশ্বাস ফেলেন। বুক মুচড়ে একটা কান্না ছিটকে এলো গলায়। সঙ্গে সঙ্গে চোখ ছাপিয়ে জল। কোনো নারীর সতীন মানতে পারে? বাধ্য হয়ে মানতে হচ্ছে। ভাগ্য বাধ্য করছে, নয়তো তিনি এত উদার নয়। কখনোই অন্যকে নিজের সংসারে ভাগ দিতেন না। সেই প্রথম থেকে মনে পুষে রেখেছেন কখনো মোর্শেদের স্ত্রী এই সংসার চাইলে মুখের উপর দরজা বন্ধ করে দিবেন। যার জন্য তিনি একাকিত্বে ঢুকেছেন, যার জন্য মোর্শেদের ভালোবাসা থেকে বঞ্চিত হয়েছেন, যার জন্য মোর্শেদের মার খেয়েছেন, তাকে কখনোই এত সহজে সুখ দিতেন না, কখনোই না। হেমলতার শরীরে কাটা ফুটছে। তিনি কোনো মুহূর্তে কান্নাটাকে গিলতে চাইছে। বাসন্তীর গলা কানে এলো, আপনি কাঁদছেন? হেমলতা চমকে তাকান। লজ্জায় চোখের জল মোছার সাহস পাননি। চোখের জল নিয়েই হাসলেন। বাসন্তী হতভাগ। কি অসাধারণ নারী, কত অদ্ভুত সে। বাসন্তী প্রসঙ্গ পাল্টে জানতে চাইলেন, ছেলেমেয়েরা কই? বড় মেয়েটার বিয়ে হয়েছে? শ্বশুরবাড়িতে আছে। আজই ফের যাত্রা শেষ করে শ্বশুরবাড়ি গেল। মেঝো আর ছোটটা তাদের নানা বাড়ি গেছে। বড়টার জন্য কান্নাকাটি করছিল, তাই আম্মা নিয়ে গেছে। ঘরে একটা ছোট ছেঁড়া ঘুমাচ্ছে। কে ছে? প্রান্ত, আমারই ছেলে। শুনছিলাম 3 মেয়ে শুধু। হেমলতা আর কথা বাড়ালেন না। রান্নাঘরের দিকে
যেতে যেতে বললেন, আপনি কলপারে যান, কাপড় পাল্টে নেন, আমি খাবার বাড়ছি। পদ্মজা মুখ ভার করে বসে আছেন। রাতের খাবারের সময় ফরিনা বেগম খুব কথা শুনিয়েছেন। কঠিন স্বরে বলেছেন, বাপের বাড়ির আল্লাত মিটায় আইসো নিতে, আর কোনোদিন যাইতে কইবা না। এইটাই তোমার বাপের বাড়ি, স্বামীর বাড়ি। আর তোমার ভাই বোনদের কইবা সবসময় আনাগোনা না করতে। বাড়ির কাছে বললা সবসময় আইতে হইব, এটা কথা না, চোখে লাগে। পদ্মজা বুঝতে পারছে না তার ভাই বোন তো শুধু বউ ভাতের দিনই এসেছে, দাওয়াতের আমন্ত্রণ রক্ষার্থে। এই জন্য এভাবে কেন বলতে হবে? কান্না পাচ্ছে খুব, আম্মার কথা মনে পড়ছে। পূর্ণা কি করছে? আসতে তো নিষেধ দিয়ে দিল, তাহলে কিভাবে দেখা হবে? আমির ঘরে ঢুকতেই পদ্মজা দ্রুত চোখের জল মুছল। পদ্মজার ফ্যাকাশে মুখ দেখে আমির প্রশ্ন করলো, আম্মা কিছু বলেছে? না না। তাহলে কাঁদছো কেন? আম্মার কথা মনে পড়ছে? যেতে চাও? চলো। ওমা, কি কথা এত রাতে, আর দুপুরে না আসলাম? তাহলে মন খারাপ করো না, আমরা আবার যাব কয়দিনের মধ্যে। বাইরে অনেক হাওয়া বইছে। পদ্মজা জানালা লাগাতে গেল, তখন একটা চিৎকার শুনতে পেল। আমির তা লক্ষ্য করে বলল, বড় ভাবির চিৎকার। রুম্পা ভাবি, পাগলের মতো আচরণ তার। পাগলই বলে সবাই। পদ্মজা কৌতূহল নিয়ে আমিরের সামনে এসে দাঁড়ালো। আপনার মনে হয় কেউ ভয় পেয়ে মানসিক ভারসাম্য হারাতে পারে? অসম্ভবের কি আছে? আমার কাছে খটকা লাগছে ওনার সাথে অন্য কিছু হয়েছে, আমি তো এতটুকু জানি। আমির চিন্তিত হয়ে বলল। পদ্মজা বলল, আপনি ওনার সাথে দেখা করাবেন আমার? আঘাত করবে তোমাকে। বাধাই তো থাকে, অনুরোধ করছি। পদ্মজাকে হাত জোর করে অনুরোধ করতে দেখে আমির সায় দিল। আচ্ছা, ভোরে নিয়ে যাব, তখন সবাই ঘুমিয়ে থাকে। জানেন, আপনাদের এই বাড়িটা না রহস্যজনক, কোনো গোলমাল আছে। সত্যি নাকি? আমার তো তেমন কিছু মনে হয় না। আপনি কয়দিনের জন্য আসেন গ্রামে, আর এইসব সবাই বুঝে না। ওরে আমার বুঝদার, তবে জিন আছে শুনেছি। আমার এক ফুপু বাড়ির পিছনে পুকুরে ডুবে মরেছিলেন, আর চাচিরে মাঝে মাঝে জিনে ধরে। সে কি? তবে আমি বিশ্বাস করি না এসব। তুমি বিশ্বাস করো না? আচ্ছা। পদ্মজা কথা শেষ করতে পারলো না। আমির পদ্মজাকে টেনে বিছানায় নিয়ে আসলো। আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে বলল, আর কথা না, ঘুমাও। আমি ভর্তা হয়ে যাচ্ছি, এই যে আস্তে ধরলাম। শুনুন না। কি? আমি পড়তে চাই। পড়বে? আম্মাকে অসন্তুষ্ট রেখে জোর করে পড়তে মন মানবে না। ফজরের আজান চারদিকে ছড়িয়ে পড়তেই পদ্মজার চোখ খুলে যায়। বিছানা থেকে নামার জন্য ওঠার চেষ্টা করলো, পারল না। আমির দুই হাতে জাপটে ধরে রেখেছে। পদ্মজা আমিরকে মৃদু কণ্ঠে ডাকলো, এই যে শুনছেন? আমির সাড়া দিল না। আবার ডাকলো পদ্মজা। আমির ঘুমের ঘোরে কিছু একটা বিড়বিড় করে আবার ঘুমিয়ে তলিয়ে যায়। এবার পদ্মজা উঁচু স্বরে ডাকলো, আরে উঠুন না, ফজরের নামাজ পড়বেন। এই যে। আমির পিটপিট করে তাকায়, দুই হাতের বাঁধন আলগা করে দেয়। পদ্মজা আমিরকে ঠেলে দ্রুত উঠে বসে। বিছানা থেকে নামতে নামতে বলে, অজু করে আসুন, আপনি আমাকে কথা দিয়েছিলেন আজ থেকে নামাজ পড়বেন। পদ্মজা কলপার থেকে অজু করে আসে। এসে দেখে আমির বালিশ জড়িয়ে ধরে আয়েশ করে ঘুমাচ্ছে। মৃদু হেসে কপাল চাপড়ালো পদ্মজা। এরপর আমিরের পাশে গিয়ে দাঁড়ালো। আমিরের চুলে বিলি কেটে দিয়ে কোমল কণ্ঠে বলল, উঠুন না, নামাজ পড়ে আবার ঘুমাবেন। মসজিদে যেতে হবে না, আমার সাথে পড়ুন। এই যে শুনছেন? এই যে বাবু। পদ্মজা দ্রুত জিভ কাটলো। মুখ ফসকে আমিরের ডাক নাম ধরে ডেকেছে সে। পদ্মজা সাবধানে পরখ করে দেখলো আমির শুনলো নাকি। না, শুনেনি। পদ্মজা মনে মনে বলল, উফ, বাঁচা গেল। আরো এক দফা ডাকার পর আমির উঠে বসে। কাঁদো কাঁদো হয়ে বারবার অনুরোধ করে, কাল থেকে পড়বো, আজ ঘুমাতে দাও। পদ্মজা শুনল না। তার অনুনয়ের কাছে আমির হেরে গেল। বউ যদি হয় সুন্দরী, আর অনুরোধ কি ফেলা যায়? আমির কলপার থেকে অজু করে আসে। দুজন পাশাপাশি দুই জায়নামাজে নামাজ সম্পূর্ণ করেন। নামাজ শেষ হতেই পদ্মজা বলল, এবার চলুন। আমির টুপি বিছানার উপর রেখে জানতে চাইল, কোথায়? এমন ভাবে বলছেন যেন জানেন না। একটু অভিনয় করেই বলল পদ্মজা। আমিরের সত্যি কিছু মনে পড়ছে না, এখনো চোখে ঘুম ভাব বলেই হয়তো। সে মনে করার চেষ্টা করলো। মনে পড়তেই বলল, ও দাঁড়াও, চাবি নিয়ে আসছি। আমির বেরিয়ে গেল। পদ্মজা অপেক্ষা করতে থাকলো। জানালার পাশে দাঁড়াতেই ভোরের স্নিগ্ধ বাতাসে সর্বাঙ্গ চাঙা হয়ে উঠল। বাইরে সবেমাত্র ভোরের আলো ফুটেছে। পদ্মজা চমৎকার চাহনিতে দেখছে বাড়ির পিছনের জঙ্গল। কি সুন্দর সবকিছু। এত এত গাছ, অযত্নে গড়ে ওঠা বন জঙ্গল যেন একটু বেশি আকর্ষণীয় হয়। প্রকৃতির রূপ দেখতে দেখতে আচমকা চোখে পড়ল রানীকে। রানীর পরনে আকাশি রঙের সালোয়ার কামিজ। সে জঙ্গলের ভেতরে যাচ্ছে। চোর চুরি করার সময় যেভাবে চারপাশ দেখে, রানীও ঠিক সেভাবেই চারপাশ দেখে দেখে এগোচ্ছে। পদ্মজা নিঃশ্বাস বন্ধ করে পুরো দৃশ্যটা দেখলো। রানী গভীর জঙ্গলের আড়ালে চলে গেল। তখনই আমির আসে। পদ্মাবতী। আমিরের ডাকে পদ্মজা মৃদু কেঁপে উঠল।
আমির কপাল কুঁচকে প্রশ্ন করলো, কিছু কি হয়েছে? না, কি হবে, চলুন আমরা যাই। পদ্মজা যে কোনো কথা এড়িয়ে গেছে তা বেশ বুঝতে পারলো আমির, তবে প্রশ্ন করলো না। পদ্মজা আমিরকে রানীর কথা বলতে বলতে গিয়েও বলতে পারলো না। সে ভাবছে আগে রানী আপাকে জিজ্ঞাসা করতে হবে, এখনই বলা ঠিক হবে না, উনি কি ভাববেন আবার। রুম্পার ঘরের দরজা খুলতেই ক্যাচ ক্যাচ আওয়াজ হয়। পদ্মজা ঘরে ঢুকে আগে